মেয়ের জামাই আমার সঙ্গে এই কাজটা করবে, আমি কখনো এটা বিশ্বাস করতে পারতেছিলাম না। আমি সবসময় ওকে আমি আমার ছেলের মতো করে দেখতাম। কিন্তু আমার নিজের মেয়ের জামাই, ও যে আমার প্রতি আসক্ত, ও যে আমাকে এতটা চায়, এটা আমি অবশেষে বুঝতে পারলাম। এবং জামাইয়ের কুনজর থেকে আমি নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারলাম না। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা স্টোরি নিয়ে আসলাম। তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছিলে, মেসেজ করেছিলে যে, আপু, আপনার মেয়ের জামাইয়ের একটা গল্প আমরা চাই। হ্যাঁ, আজকে আমি আমার বাস্তব জীবনের আরও একটি গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। দেখবেন যে এক জিনিস, এক তরকারি দিয়ে ভাত খেতে খেতে না আর ভালো লাগে না। মাঝে মধ্যে বিরিয়ানি খেতে ইচ্ছে করে। আবার দেখবেন মাঝে মধ্যে ইলিশ মাছ, পান্তা ভাত খেতে ইচ্ছে করে। ঠিক এক বু দিয়ে অনেক পুরুষ মানুষের পোষায় না। আসলে ঘরের যে একজন বউ আছে, এই বুটা তাদের অনেক সময় কিন্তু দেখবেন ভালো লাগে না। তাদের মাঝে মধ্যে মন চায়, ইচ্ছে করে যে তারা আসলে বাহিরের একটু পোলাও, বিরিয়ানি খেতে। তো অনেক ছেলেরাই আসলে দৌলতদিয়ার মতো নিষিদ্ধ পল্লীতে যায়। আবার অনেকেই যে জেলা শহরগুলোতে যে আবাসিক হোটেলগুলো আছে সেগুলোতে বন্ধুবান্ধবের সঙ্গে যায়। আবার অনেকেই যারা গ্রামেগঞ্জে থাকেন, দেখবেন মেয়ে ভাড়া করে নিয়ে আসে। ওই বন্ধের খেতে বা যে কোনো জায়গায়, বন্ধুর বাসায়, টিনের ঘরে, যে কোনো জায়গায়। কিন্তু অনেক ছেলে আছে যারা একটু লাজুক টাইপের, যারা আসলে তেমন একটা বন্ধুও নেই বা কারো কাছে আসলে মনের কথাগুলো খুলে বলতে পারে না। একটু লাজুক, মেয়ে দেখলে একটু লজ্জা পায়, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই ওয়াশরুমে গিয়ে গিটার বাজায়। তাদের মনে আসলে মেয়ে মানুষ দেখলেই তাকিয়ে থাকে, রহস্যের মতো তাকিয়ে থাকে, কিন্তু মেয়েকে সাহস করে কোনো কিছু বলতে পারে না। ঠিক আছে? এই ধরনের কিছু পুরুষ আছে যারা আসলে একটু বয়স্ক মহিলা পছন্দ। যেমন 30, 35 বা 40 বছরের মহিলাগুলোকে এই ধরনের পুরুষরা বেশিরভাগে কিন্তু পছন্দ করে। যেমন ধরেন, ঘরে তো বউ আছে, আবার দেখবেন শাশুড়িকেও তারা কিন্তু বেশ ভালোবাসে, পছন্দ করে। আর ভাই, শাশুড়ি যদি একটুক মানে স্বাস্থ্যবান হয়, বা একটুক যদি ইয়ং শাশুড়ি হয়, তাহলে তো ভাই কোনো কথাই নাই। আমার ব্যাপারটাও ঘটেছে ঠিক এরকমই। কারণ আমি তো দেখতে বেশ, মাশাল্লাহ, অনেক সুন্দরী। আপনারাও আমাকে অনেক পছন্দ করেন। তো আমার পরিচয়টা তো আপনাকে এখনো দেওয়াই হলো না। আমার নাম হচ্ছে রূপালী। আমাকে বাড়ির সবাই রূপা বলেই ডাকে। ঠিক আছে? অনেক দুষ্টু ছিলাম তো ছোটবেলায়, একটু চাঞ্চল্যকর ছিলাম। মা বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম আমি। আমাকে বিয়ে দিয়েছিল বেশ বড় ঘরেই। বলতে গেলে সৌদি আরবের প্রবাসীর স্ত্রী আমি। তো আমার মেয়ের নাম সোনালি। এই তো ওর বিয়ে দিয়েছি রিসেন্ট টাইমে। তো মেয়ে আসলে ওর যখন বিয়ে দেই, ওর বিয়ে দেওয়ার আগে আমি আমার মেয়েকে বলেছিলাম যে, মা, কলেজে, ভার্সিটিতে আর যাই কিছু করো আর না করো, খবরদার, প্রেমপ্রীতি, ভালোবাসা, এইগুলা কইরো না। এইগুলা কিন্তু একদমই ভালো না। তোমার জন্য দরকার পড়লে আমি আকাশের চাঁদ নিয়ে আসব, রাজকুমার নিয়ে আসব আমি। তারপরও খবরদার, এইগুলা কইরো না গে। তো আমার মেয়েটা আসলে খুবই ভালো ছিল, ভদ্র ছিল। আসলে আমাদের ফ্যামিলিটা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। আমার হাজব্যান্ড যেহেতু একজন সৌদি আরবের প্রবাসী, তো মোটামুটি ভালো টাকা ইনকামই করে। আর যেহেতু আমরা আসলে বগুড়া শহরে বসবাস করি, বগুড়া একটা টাউনে আমরা বসবাস করি। টাউনেই আমাদের বাড়ি। ঠিক আছে? আবার যেহেতু আমরা মোটামুটি অত একটা হাই লেভেলেরও না, আবার অত একটা নিচুও না, মানে একদম মধ্যবিত্ত। তো আমাদের আত্মীয় স্বজন মোটামুটি বেশ ভালো আছে। শক্ত একটা অবস্থানে সবাই আছে। কেউ বা সরকারি চাকরি করে, কেউ আবার বেসরকারি চাকরি করে, কারো আবার নিজেদেরই ব্যবসা আছে। এরকম ভাবে চলতেছে আর কি। তো আমার নিজের বলতে কেউ নেই। আমার একটাই মেয়ে। আর আমার শ্বশুর শাশুড়ি, তারা একটু বয়স্ক হয়ে গেছে, আর কেউ নেই। তো আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে বেশ আগে থেকেই। আমার হাজব্যান্ড, উনি যখন বিদেশে থাকে, ঠিক আছে? উনার বিদেশে সৌদি আরবে একজন বন্ধু হয়েছে। ওদের বাড়ি হচ্ছে দিনাজপুরে। তো সেখানকার ওদের মানে কাজের অনেক সময়, তারা তো ছেলে মানুষ, এক আড্ডার সময় আমার হাজব্যান্ডের ওই বন্ধুর সঙ্গে আলাপ হয়। তো উনি বলতেছে আমার একটা মেয়ে আছে, আবার আমার হাজব্যান্ডের বন্ধু বলতেছে আমার তো একটা ছেলে আছে, কি তো বলতেছে, তাই নাকি? তাহলে দেখি কি তো তাদের বন্ধুত্ব অবস্থানটা একটু শক্ত করার জন্য, ঠিক আছে?
তাদের বন্ধুত্ব আসলে একটু গভীর করার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে একে অপরের ছেলের সঙ্গে এবং তাদের মেয়ের সঙ্গে তারা বিয়ে দিবেন। তো আমাকে ফোন করে বলে যে, রূপা, আমি তো আমার মেয়ের জন্য একটা ভালো একটা পাত্র পেয়ে গেছি। আমার বন্ধু সৌদি আরবে, যার সঙ্গে আমি এখানে ব্যবসা করি। আমার বন্ধু, তাদের বাড়ি দিনাজপুরে। বাড়ির অবস্থা মোটামুটি অনেক ভালো। আর বিশেষ করে ছেলেটাও মাশাল্লাহ অনেক সুন্দর। তার নিজের ব্যবসা আছে, ব্যবসা করে। তাদের নাকি দিনাজপুর সদরেই একটি দোকান আছে। ঠিক আছে, মোবাইলের দোকান, শোরুম। কিন্তু আমি বললাম, হ্যাঁ, এরকম ছেলে তো ভালো, নিজের ব্যবসা করে, এটা তো খুবই ভালো। তাহলে আমাদের মেয়ের তো চাঁদ কপাল বলতে গেলে কি। তো আমি আমার মেয়েকে আমি একদিন ইয়ার্কি করে বলেছিলাম যে, মা সোনালি, তোর জন্য তো একটা পাত্র দেখেছি। এই যে পাত্রের ছবি। ছেলের বাড়ি হচ্ছে দিনাজপুরে। আবার ছেলেদের নিজেদের দোকান আছে, শোরুম মোবাইলের। গিয়ে ও এই কথা শুনে অনেক খুশি। ওর হাজবেন্ডের একটা দোকান আছে, মোবাইলের ব্যবসা। ও তো আনলিমিটেড মোবাইল ইউজ করতে পারবে। ভাইরে ভাই, এখনকার মেয়েগুলা মানে এত পরিমাণ মোবাইলের জন্য তারা পাগল, কি আর বলবো। তো আমার মেয়ে রাজি হয়ে গেল। এখন আমার হাজব্যান্ড দেশে আসবে আর 6 মাস পরে। দেশে আসলে উনার বন্ধুও দেশে আসবে। তারা 2 বন্ধু একসঙ্গে দেশে আসবে। তো দেশে আসলে তারা ঠিক করেছে তারা দেশে আসবে 3 মাসের জন্য। এবং এই 3 মাসে তারা বিয়ের সমস্ত কাজ সেরে ফেলতে চায়। তো আমার হাজব্যান্ড আমাকে খুব ভালোবাসে। ও একটু রোমান্টিক, অনেক ভালোবাসে আমাকে। আসলে কি বলবো, ও যখন দেশে আসে মানে আমাকে এতটা আদর ভালোবাসা দেয়। দিনে আর যাই করুক কাজকর্ম, রাতের সময়টা পুরোটা আমার জন্য। সারারাত সে শুধু আমাকে আদর করবে, আর কোনো কথাই হবে না। তো এরকম একটা হাজব্যান্ড পাওয়া সত্যিকারের অর্থেই ভাগ্যের ব্যাপার। তবে আমি তখন অনেক খুশি যে আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্য এত ভালো একটা জামাই নিয়ে আসতেছে। আসলে জামাই অনেক হ্যান্ডসাম, অনেক সুন্দর। কিন্তু জামাই একটু লাজুক। আসলে মুখ ফসকে অনেক সময় অনেক কিছু বলতে পারে না। এই কথাটা তো আমি আগেই বলেছি। তো এমনে জামাই ব্যবসা করে ভালোই, কিন্তু জামাই একটু লাজুক টাইপের। তো আমিও তো দেখতে অনেক সুন্দরী, আমার মেয়ের চাইতে কিন্তু আমি কম সুন্দরী না। আমার হাজব্যান্ড দেশে আসলো। তো ওনার বন্ধু দেশে আসলো। তো ওনারা ঠিক করলো একদিন আমাদের বাড়িতে আসবে। আসার পর আমার মেয়ে সোনালীকে ওনারা দেখবে। ঠিক আছে? তো এটা তো আমাদের জন্য অনেক ভালো একটা ব্যাপার, অনেক খুশির একটা ব্যাপার। আমাদের পুরো বাড়ি আমরা একদম ফুল দিয়ে সাজিয়ে রাখলাম। ভিতরে নতুন করে আবার রং করলাম। ঠিক আছে? আর সোনালীকে বললাম, তুই একটু বিউটি পার্লার থেকে একটু ভালো করে সাজুগুজু করে আয়। শোন, তোর বর আসবে আর তোর শ্বশুর আসবে। ঠিক আছে? আরও অনেক মেহমান আসবে তোকে দেখার জন্য। মা, জামাইয়ের চোখ যেন শুধু তোর দিকেই আটকে থাকে গো। আমি তাকে এই কথা বলে আমি রান্নাবান্না শুরু করে দিলাম। পোলাও, বিরিয়ানি, মাংস, কত কিছু রান্না করলাম। তো তারা দুপুরবেলা ফোন দিল, তারা নাকি অলরেডি বগুড়া সদরে চলে এসেছে। আর 20 মিনিট বা 25 মিনিট এরকম সময় লাগবে। তাদের নিজস্ব হায়েস গাড়িতে করেই আসতেছে। তো এরপরে তারা আমাদের বাসায় আসলো। আসার পরে আমার জামাই এবং তাদেরকে গিয়ে রাস্তা থেকে নিয়ে আসলো। রুমের ভেতরে আমরা ড্রয়িং রুমে বসলাম। তারপর আমাদের ভিতরে একটা কথোপকথন হয়েছে এবং জামাইয়ের নজর দেখলাম, মানে তখন থেকেই কেমন যেন একটুক আমার দিকে সে তাকানো। মানে আমার দিকে যে সে তাকিয়েছে, সে যেন আমার দিক থেকে যেন চোখটা তার সরাতেই পারতেছে না। সে আমাকে বলতেছে, চোখ দিয়ে তার কি যেন ভাষা আমাকে বুঝাতে চাচ্ছে। সে আমাকে কিছু বলতে চাইতেছে। আমি আবার অত কিছু লাজলজ্জা না ভেবেই আমি আমার জামাইকে বলে দিয়েছি, কি ব্যাপার জামাই, তুমি ভালো আছো তো? ঠিক আছো? আচ্ছা, তুমি কি কোনো কিছু জানতে চাও আমার কাছ থেকে? নাকি কোনো কিছু বলতে চাও? সে একটু লাজুক তো একটু হাসি মেরে দিয়েছে। একটু হাসি মেরে বলতেছে, না 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 আন্টি, কি বলবো? আসলে আপনি অনেক সুন্দরী। আপনার মেয়েও নিশ্চয়ই অনেক সুন্দরী হবে কি এতগুলা মানুষের সামনে। বলেন তো, মেয়েকে রেখে মেয়ের মাকে বলে সুন্দরী। আমি একটু লজ্জা পেয়ে গেছি। একটু হেসে দিলাম। আমি বললাম, মনে মনে ভাবতে থাকলাম, না, জামাই বেশ মোটামুটি একটু ভালো, রোমান্টিক আছে। আর যাই করুক না করুক। তো তাদের জন্য চা নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে আসলাম, সেমাই নিয়ে আসলাম, নাস্তা নিয়ে আসলাম, অনেক কিছু নিয়ে আসলাম। তো এর ভিতরে খবর আসলো, মেয়ে ছেলের জামাই বলতেছে, আচ্ছা বিয়াইন, আমরা তো এখন বিয়াইন হয়ে গেলাম। আপনি একটা কাজ করেন না, অনেকক্ষণ যাবত বসে আছি।
আপনি আপনার মেয়ে রাজকন্যাকে নিয়ে আসুন। একটু তাকে দেখি, একটু তাকে দেখি, আমাদের পরাণটা একটু জুড়াই। আর কতক্ষণ তাকে আটকে রাখবেন আপনার ওই রুমে? আমি আমার বৌমাকে কি একটু দেখতেও পারবো না? সে একটু রসিকতা করে এইভাবেই আমাকে বলল। তারপরে আমি ভিতরে ওর বান্ধবীদেরকে বললাম, হেই, আমার রাজকন্যা সোনালীকে তোমরা নিয়ে এসো। আর আটকে রাখতে হবে না, ওকে নিয়ে আসো। তারপর ওর বান্ধবীরা ওকে নিয়ে আসছে। ও আসলে একটা সবুজ কালারের শাড়ি পরেছে এবং হিজাব করেছে। মাশাল্লাহ, আমার মেয়েটাকে দেখতে এত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে আকাশ থেকে যেন একটা সাক্ষাৎ একটা পরী নেমে এসেছে। সবার চোখ একদম আটকে গেল। ঠিক মা, তেমন মেয়ে, এত সুন্দর, এত গর্জিয়াস। তারপর আমার মেয়ে, আমি দেখলাম কিছুটা লজ্জা পাচ্ছে। আসলে এতগুলো মানুষের সামনে এর আগে কখনো বসে যে আসে নাই, তো একটু লজ্জা পাচ্ছে। আমার মেয়েটাও একটু লজ্জাবতী। এমনি যতই চঞ্চল হোক বা যতই দুষ্টু হোক, আসলে সে মানুষের সামনে একটু লজ্জা পায়। এটা আসলে সবার ঘরের মেয়েরাই এরকম একটু লজ্জাবতী বা এরকম একটু লজ্জা পাবে, কারণ হঠাৎ করে বাহিরের মানুষ আসলে এটা স্বাভাবিক না। তো তখন আমার মেয়েটা একটু ঘুমটা দিয়ে আছে। তখন ছেলের বাপে বলতেছে যে, বিয়াইন, একটু ঘুমটা উঠান, আমরা একটু দেখি গি। তো সবাই যখন আমার মেয়েটাকে দেখল, না জামাইও দেখলাম, মোটামুটি বেশ ভালো পছন্দই করেছে। তো জামাইকে আমি প্রশ্ন করলাম, কি জামাই, মেয়ে সুন্দর নাকি মেয়ের মা সুন্দর? কাকে পছন্দ হয়েছে তোমার? বলতো। আমার এই কথাটা শুনে জামাই একটু লজ্জা পেয়েছে। সে বলতেছে, কি যে বলেন না আন্টি, আসলে আপনারা মা মেয়ে দুজনই অনেক সুন্দর। আমার কাছে তো কাউকে আলাদা করে কোনো কিছু মনে হয় নাই। আমার মনে হয়েছে আপনারা দুই দেহ, এক চেহারা, মানে একই সেম মনে হচ্ছে গি। তো আমি কেন জানি একটু ক্লিয়ার, আমি একটু সন্দেহ করলাম। মানে জামাই মাঝে মধ্যে আমার দিকে আর চোখে তাকাচ্ছে। জামাইয়ের দৃষ্টিটা, জামাইয়ের চোখটা, মানে আমার মেয়ের দিকে না তাকিয়ে ও মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছে। আর ওর চোখে হাজারটা প্রশ্ন। ও যেন কিছু একটা আমাকে যেন বলতে চায়, কিন্তু এতগুলো মানুষের ভিড়ে আমাকে সে বলতে পারতেছে না। মানে আমি ওর চোখ দেখে, ওর মুখের ফেস দেখে আমি যতটুকু মানে বুঝতে পেরেছি, আসলে এই বয়সটা তো আমি পার করে এসেছি। কোনো ছেলে তাদের চোখ দেখে আমি বলে দিতে পারি যে আসলে ওরা কি চায়। তাদের চোখের যে কি খিদাটা, এইটা আবার আমি খুব ভালোভাবেই এটা বুঝতে পারি। তো জামাইয়ের চোখ দেখে একটা জিনিসই বুঝলাম, জামাই আমার মেয়ের চাইতে আমাকেই বেশি পছন্দ করেছে। জামাই আমাকে টার্গেটে রেখেছে, আমি যতটুকু বুঝলাম। তো আর কোনো কিছু না ভেবে আমি জামাইয়ের কাছ থেকে উঠে চলে গেলাম। গিয়ে, যেহেতু মেহমান এসেছে, তারা অনেক সময় চাপানি নাস্তা খেয়েছে, তো আমার মেয়েকেও তাদের দেখা শেষ। মেয়েকে নিয়ে আমি চলে আসলাম বেডরুমে। মেয়েকে বসতে বললাম। তারপর মেয়েকে বললাম, মা, তুই আমাকে সবকিছু খাবার টাবার একটু বেড়ে দে তো। আমি গিয়ে মেহমানদেরকে একটু খাবারগুলো দিয়ে আসি। আমি তাদেরকে বিরিয়ানি, পোলাও, সাদা ভাত, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, এগুলো আগিয়ে দিচ্ছি এবং তাদের সামনে নিয়ে দিচ্ছি। জামাই আমাকে বলতেছে, এতগুলো মানুষের ভিড়ে, শাশুড়ি মা, আপনি আমাকে খাবারগুলো উঠিয়ে দেন, তাহলে আমার খুব ভালো লাগবে। কি সত্যি, জামাইয়ের এত আদর এবং মানে এতটা আসলে মানসিকভাবে চেঞ্জ হওয়া আমার খুবই ভালো লেগেছে। যে জামাই আমাদের সঙ্গে মিশে গিয়েছে, এটা আসলে একটা পরিবারের সাথে সম্পৃক্ত হওয়ার খুবই মানে পাকাপোক্ত বলা চলে। তো না, উনাদের পরিবার আমি দেখলাম খুবই আন্তরিক এবং খুবই ভদ্র। তো আমাদের উনাদের ব্যবহারে খুবই ভালো লাগছে এবং উনারাও আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো ছেলে তো আমাদের মাশাল্লাহ, যেমন লম্বা দেখতে তেমন সুন্দর। আমাদের পছন্দ হয়েছে সবারই। আর আমাদের মেয়ে সোনালী, ওদেরও খুব পছন্দ হয়েছে। ওরা বলেছে, যেহেতু আমার হাজব্যান্ড 3 মাসের ছুটি নিয়ে এসেছে, আবার উনার বন্ধুও যেহেতু সৌদিতে থাকে, তারা একই সাথে ব্যবসা করে, উনিও 3 মাসের ছুটি নিয়ে এসেছে। উনারা আসলে খুব একটা বেশি সময় নষ্ট করতে চাইতেছে না। আগামী 1 মাসের ভিতরে তারা বিয়ের ডেট ফিক্সড করেছে এবং এই 1 মাসের ভিতরে বিয়ের কেনাকাটা, শাড়ি, গহনা, এভরিথিং যা কিছু লাগে, আয়োজন, সবকিছু করার বন্দোবস্ত করতে হবে আমাদেরকে। তো 2 পরিবারের একটা বিয়ের উৎসব চলতেছে, যেহেতু বিয়ের মৌসুম। তো হঠাৎ করে আমার মেয়ে বলতেছে, মা, ছেলেটার কথাবার্তা এবং ফেস কাটিং দেখে তো ভালোই মনে হচ্ছে। তোমার কাছে কি মনে হচ্ছে? আমি বললাম, হ্যাঁ, আমার কাছে তো তাই মনে হয়েছে। আমাকে প্রথমে আন্টি আন্টি বলেও পরে লাস্টের দিকে এসে আমাকে শাশুড়ি বলেছে। এটা আসলে আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল। আচ্ছা, তোর কি ভালো লাগছে? ও আমাকে বলল, না মা, আমারও অনেক ভালো লাগছে।
আর যেহেতু বাবার বন্ধুর ছেলে না, ওই বাড়িতে গিয়ে আমি মোটামুটি সুখেই থাকব। আসলে মনের মানুষটা যদি মানে একটু শান্তি দেয়, এর চাইতে আর বেশি কিছু আসলে বলার নাই। কিন্তু তারপর 1 মাস হয়ে গেল, তখন বিয়ে হবে। বিয়ের পর আসলে আমার মেয়ে ওদের বাড়িতে চলে যাবে। বিয়ের দিন আমার মেয়ে এতটা কান্নাকাটি করতেছে, আসলে ওকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমার বিয়াই ছেলের বাবা আমাকে বলতেছে, আরে বিয়াইন, আমরা তো আর আপনাদের পর না, মাঝে মধ্যে আপনি আসবেন আমাদের বাড়িতে। আরে ওইটা তো আপনারই বাড়ি, আপনার জামাই আমার বন্ধু, ওইটা তো আপনারই বাড়ি মনে করে মাঝে মধ্যে আসবেন, আপনার জন্য কোনো না নাই, ঠিক আছে? আর আমি ওকে আমার ছেলের বউ হিসেবে না, আমি ওকে আমার নিজের মেয়ে হিসেবে নিতেছি, ঠিক আছে? তো এই কথা বলে সে গেল। যাওয়ার পরে আমি আমার মেয়ের কাছ থেকে যতটুকু শুনেছি যে আসলে বাসর রাতে নাকি আমার মেয়েকে অনেক আদর করেছে। মেয়ে আমাকে সবকিছু ফোনে বলেছে। তারপর আমার মেয়ে আমাকে একদিন বলতেছে, মা, আমার হাজব্যান্ডটা আমার বাবার মতো, অনেক ভালো, অনেক কেয়ার করে, আর বিশেষ করে অনেক বেশি ভালোবাসে। আসলে বাসর রাতটা আমরা সারারাত ঘুমাই নাই। যেমন গল্পগুজব করেছি, তেমনি মা, ও আমাকে সারারাত এত পরিমাণ আদর দিয়েছে না, এত পরিমাণ ভালোবাসা দিয়েছে যে আমার সারা জীবন মনে থাকবে। এবং ও আমাকে একটা আইফোন গিফট করেছে, পাশাপাশি আমাকে মানে অনেক কিছু গিফট করেছে, শাড়ি, চুড়ি, ব্রা, অনেক কিছু। মা, আসলে ওর চাহিদা হচ্ছে আমি যেন ওকে সারা জীবন ভালোবাসি। মা, ও আমাকে খুব বেশি ভালোবাসে। খুবাহ! মেয়ের মুখে এত সুন্দর মানে জামাইজের এত গুণাবলী শুনে আমার তো নিজেই ভালো লাগতেছে যে না, মেয়েটাকে মনে হয় একটা সঠিক জায়গায় আমি বিয়ে দিতে পেরেছি। এটা আসলে মা বাবা হিসেবে আমাদের একটা দায়িত্ব, আমাদের একটা কর্তব্য। কিন্তু আসলে বিয়ের পরে হয় মানে সবকিছু ঘটনাটা। কয়েকদিন পরে আমার মেয়েকে নিয়ে আমার মেয়ের জামাই আমাদের বাসাতে ঘুরতে আসলো। আমার হাজব্যান্ড একটু ঢাকাতে গিয়েছে উনার এই বড় বোনের বাসায়। তো অনেকদিন পর বিদেশ থেকে আসলো, একটু আত্মীয় স্বজনের সঙ্গে তো দেখা সাক্ষাৎ করবেই, এটা তো স্বাভাবিক, তাই না? তো আমার বাড়িটা একদম বলতে গেলে পুরো ফাঁকা। তো মেয়েকে নিয়ে আমার বাড়িতে আসলো আমার মেয়ের জামাই, এবং আসার পরে আমাদের এলাকাটা এবং আমাদের শহরটা একটু ঘুরে ঘুরে সবকিছু দেখতেছে। এবং আমি একটু খেয়াল করলাম যে আমার মেয়ে সারাক্ষণ একটু বাসায় কেমন যেন বসে থাকে, মোবাইল টিপে এবং সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করে। এবং আমি যখন রান্নাঘরে থাকি, কি রান্না করি, আমার দিকে খেয়াল করে। আমি যখন বেডরুমে থাকি, সে আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন এবং ওয়াশরুমে যাই, সে তখনও আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন গোসল করে একটা পাতলা একটা কাপড় পরে আসি, সে তখনও আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। ইদানিং তার চলাফেরা আমার খুব একটা বেশি ভালো লাগতেছে না। যেহেতু অনেক দিন পরে আমাদের বাসায় এসেছে, আর আমার হাজব্যান্ড আর কয়েকদিন পরেই বিদেশে চলে যাবে, সেহেতু 1 সপ্তাহ এখানে থাকবে মেয়ের জামাইটা। আসলে আমরা মেয়েরা যখন আসলে রান্নাঘরে থাকি, অনেক সময় দেখা যায় আমরা 3 পিস পরি, আবার মাঝে মধ্যে শাড়ি পরি, আবার বাসার ভিতরে অনেক সময় আমরা টি শার্ট পরি। কিন্তু সব সময় কিন্তু আমরা আসলে শরীরে গায়ে কিন্তু উড়নাটা পরি না। উড়নাটা কিন্তু খোলাই থাকে। যেহেতু আমার বয়স তুলনামূলক একটু বেশি, আমার শরীরের গড়নও একটু বেশি, স্বাস্থ্য একটু বেশি, শরীরের মাংসগুলো একটু মানে ভাঁজগুলো দেখা যায়। তো আমি দেখতে পারি আমার মেয়ের জামাই, ওর নাম হচ্ছে মনিরুল। মনিরুল কিন্তু মাঝে মধ্যে আমার রুমে এসে উকিঝুঁকি করে। আমার মেয়ে কি করে না করে, ওইদিকে তার নজর নেই। যেহেতু মেয়ে অনেক দিন পরে বাড়িতে এসেছে, ওর আসলে অনেক বান্ধবী আছে, তো ওদের বাসায় একটু ঘুরতে টুরতে যায়, ওদের সঙ্গে একটু আড্ডা টাড্ডা মারতে যায়। আর এই ফাঁকে আমার মেয়ের জামাই মনিরুল, আমি যখন রান্নাঘরে থাকি, তখন তো রান্নাঘরটা অনেক গরম থাকে, সেখানে তো উড়নাও পরি না, ঠিক আছে? তারপরে কাপড় চোপড় কি অবস্থায় কখন থাকে, এইটা তো আপনারা সবাই জানেন। সে রান্নাঘরে পানি খাওয়ার বাহানা করে মাঝে মধ্যে আসে। আমার কখনো কখনো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বাহানা করে রান্নাঘরে আসে। আবার কখনো আমি কি রান্না করি, আমার খোঁজ নিতে আসে। এবং রান্নাঘরে আসার পরে সে কিন্তু আমার দিকে তার দৃষ্টিটা একদম চেয়ে থাকে। সে আমাকে কিছু স্পষ্ট করে বলতেও পারে না, বা আমাকে নিজেও বলার সুযোগ দেয় না। সেও কোনো কিছু বলবে না, আমাকেও সুযোগ দেয় না। মানে এমনভাবে সে তাকিয়ে থাকে, মনে হয় যেন সে আমাকে চোখ দিয়েই গিলে খাবে। এরকম একটা বিষয় কিন্তু দাঁড়িয়েছে বন্ধুরা। আসলে এই অবস্থায় আমি কি করব, আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছি না। যতই হোক, সে কিন্তু আমার মেয়ের জামাই। আমি তো আর চাইলেই তাকে অবহেলা করতে পারি না, বা তাকে আমি এভয়েড করতে পারি না, কারণ সে আমার মেয়ের জামাই।
আর মেয়ের জামাইয়ের সঙ্গে কিন্তু আমি খারাপ ব্যবহারও করতে পারি না। সো আমি দুপুরবেলা ঠিক যখন গোসলে যাব তখন আমার মেয়েটা একটু বাহিরে গেছে। আমি মনিরুলকে বললাম, বাবা জামাই একটু রুমের দিকে খেয়াল রেখো, ঠিক আছে? আর আমি গোসলে যাচ্ছি। আর এই তোমার কোনো কিছু লাগলে একটু অপেক্ষা কইরো, ঠিক আছে? আমি গোসল থেকে আসতেছি সে আমাকে বলল, শাশুড়ি মা, আমিও তো এখনো গোসল করি নাই। আমি কি আপনার সঙ্গে গোসল করতে পারি না? চলেন না আমরা দুইজন একসঙ্গে গোসলটা করি কি? আমি বললাম, আরে জামাই, তুমি এটা কি বলতেছ? তুমি গোসল করবে একা একা অথবা আমার মেয়ে আসলে ওর সঙ্গে গোসলটা করে নিবে? সে আমাকে বলতেছে, আরে শাশুড়ি মা, আপনার মেয়ের সঙ্গে তো আমি বাড়িতে সবসময় গোসল করি। আমার মন চাচ্ছে আপনার সঙ্গে গোসল করতে। আর আপনি যদি আমাকে শরীরটা মড়ায় দেন, একটু ঘষামাজা করে দেন, আমার খুবই ভালো লাগবে। আমি তাকে বললাম, না 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 জামাই, এটা তুমি কি বলতেছ? আমি কিভাবে তোমাকে গোসল করে দেব? এটা হয় না বাবা। আমি গোসল করে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো। সে দেখলাম আমার দিকে একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মানে তার নজর যেন আমার দৃষ্টি থেকে একদমই সরতেছে না। তারপর আমি গোসল থেকে বের হওয়ার পর আবারও দেখি সে আমার দিকে তাকিয়ে আছে। আসলে গোসল থেকে বের হওয়ার পর আমি একেবারে পাতলা একটা কাপড় পরেছি, আর নিচে একটা পায়জামা পরেছি। আমার সবকিছু ভাঁজ একেবারে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। জামাই আমার দিকে এমনভাবে যে তাকিয়েছে, সে যেন আমার দিকে তাকিয়েই থাকবে। এই তাকানো যেন তার কোনোভাবেই বন্ধ হবে না। আমি জামাইকে বললাম, জামাই, নজর ঠিক করো। তোমাকে যে জিনিস দিয়েছি ওইটাকে নিয়েই সুখী থাকো, ওইটাকে নিয়েই হ্যাপি থাকো। সে আমাকে বলে, আরে মা, আপনি তো ওইটা দিয়েছেন, ওইটা কি আর ভালো লাগে নাকি সবসময়? এক জিনিস সবসময় ভালো লাগে না। আর তাছাড়া আপনার মতো এরকম একজন সুদর্শন, এরকম একজন গর্জিয়াস আমার তো লাগেই লাগে। আপনাকে আমার খুবই পছন্দ। আমি জামাইকে বললাম, জামাই, তুমি কিন্তু লিমিট ক্রস করতেছ। এটা কিন্তু ঠিক না বাবাগু। তো তারা আমার বাসায় থাকতে থাকতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আর এদিকে আমার হাজব্যান্ড 3 মাস ছুটিও শেষ হয়ে গেল। আমার জামাইকে আমরা সবাই মিলে, মেয়ের জামাই, মেয়ে, আমরা সবাই তাদেরকে আমরা ঢাকা এয়ারপোর্টে দিয়ে আসলাম। দিয়ে আসার পথে মেয়ের জামাই আমাকে বলতেছে, মা, আমি চিন্তা করতেছি আপনার বাড়িতে আরও 1 সপ্তাহ থাকব। আসলে এখানে আমার একটু কাজ আছে, তো আমার মোবাইলের এখানে একটা দোকান দিব। এজন্য আমি একটু দোকান টোকান ঘুরে দেখতে চাই। কিন্তু আমার মেয়ে বলল, হ্যাঁ মা, থাকুক না, সমস্যা কি? তো তারা বাসায় আসলো। একদিন রাতে সে আমার ঘরে চলে গেল। আমার মেয়ে তখন গভীর ঘুমে আছে। সে আমার রুমে গিয়ে আমার গালে একটা চুমু খাচ্ছে। চুমু খেয়ে আমি ঘুম থেকে উঠে পড়লাম। তারপর আমার মনিরুলকে বললাম, কি জামাই বাবা, তুমি এগুলো কি শুরু করেছ? দেখো, এত রাতে তুমি আমার রুমে এসেছ জামাই। যদি আমার মেয়েটা এই খবর পায় জামাই, মানসম্মান তো তোমারও থাকবে না, আমারও থাকবে না। আর দেখো রে বাবা, তুমি যেটা করতে চাচ্ছ এটা আসলে ঠিক না। আমি তোমার মায়ের বয়সী, তোমার শাশুড়ি মা, ঠিক আছে? তুমি এটা ঠিক করতেছ না বাবা। কিন্তু ও আসলে একটু লাজুক। ও আমাকে বলতেছে, আসলে শাশুড়ি মা, দেখেন না, আপনার মেয়ে আমাকে ওইভাবে খুশি করতে পারে না। আসলে আমার অনেক লাগে। আপনার মেয়ে একটু নতুন তো, একটু ব্যথা ট্যাথা পায়। তাছাড়া এক জিনিস কি ভালো লাগে নাকি? এক তরকারি কি প্রতিদিন ভালো লাগে নাকি? আমি আবার এক তরকারি দিয়ে খুব একটা বেশি দিন ভাত খেতে পারি না। শাশুড়ি মা, আপনি যদি আমাকে এই সুযোগটা না করে দেন, আসলে আপনার মেয়েকে কিন্তু আমি কষ্ট দিব। আমি কিন্তু ওর সঙ্গে ভালো ব্যবহার করব না। আর আপনি কি চান যে আমি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করি? দেখেন, আমার দোকানে অনেক কাস্টমার আসে, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে। আমি চাইলে 1000টা মেয়ের সঙ্গে রিলেশন করতে পারি। কিন্তু না, আমার তো আপনাকেই পছন্দ। আসলে শাশুড়ি মা, আমি আমার পছন্দের জিনিসগুলো সবসময় আদায় করে নেই। আর তাছাড়া আপনার মতো একজন ইয়ং শাশুড়ি মা, আপনি একা একা থাকেন, এতে কি আপনার কষ্ট হয় না? এই যে আমার শ্বশুর আব্বা চলে গেল সৌদি আরবে, বিদেশে। আপনি একা একজন মানুষ, এভাবে কতদিন থাকবেন বলেন তো? আমার মতো এরকম একটা ছেলে যদি আপনার সেবা যত্ন করি, এটা তো আপনার জন্য একটা চাঁদ কপাল। আপনার জন্যই তো ভালো। আমি কোনো কিছু না ভেবে আমি একদম জামাইয়ের দিকে তাকিয়ে থাকলাম। আমি মনে মনে ভাবতে থাকলাম, জামাই এগুলো কি বলতেছে? আসলে সত্যিই বলেছে যে আমার জামাই যে বিদেশে গেল 5-5টা বছরের জন্য। আগে তো মেয়ে ছিল, মেয়ের সঙ্গে গল্পগুজব করে সময়টা কাটিয়ে দিতাম। এখন তো মেয়েও নেই।
ও তো চলে যাবে শ্বশুর বাড়িতে। না, জামাইয়ের সঙ্গে যদি রিলেশনটা ভালো রাখি তাহলে হয়তো শারীরিক মানসিক দুই দিক দিয়েই একটু ভালো থাকব। তো সে আমাকে বলতেছে, শাশুড়ি মা, এত ভাবাভাবি কইরেন না তো, এত টেনশন, এত চিন্তা কইরেন না তো। দেখেন না, আমার মতো ছেলে পাওয়া তো আপনার জন্য একটা ভাগ্যের ব্যাপার। আর আপনি এই বয়সে কার কাছেই যাবেন বা কার কাছে গিয়ে বলবেন? আরে, আমি আপনার মেয়ের জামাই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি তো কারো কাছে আপনার এই ঘটনাগুলো বলবো না। আর আমি মাঝে মধ্যেই আসব। আপনার কাছে আমি মাঝে মধ্যেই আসব। আর দরকার পড়লে আপনি আমাদের বাসায় থাকলেন। সমস্যা কি? শাশুড়ি মা, এতে কিন্তু আপনারই অনেক লাভ। আর দেখেন, শ্বশুর আব্বা কিন্তু কখনোই এই বিষয়গুলো জানতে পারবে না। আসলে আমি আমার মেয়ের জামাইকে বলতেছি, দেখো বাবা মনিরুল, আসলে এর আগে আমি কখনো এই ধরনের কাজে লিপ্ত হয় নাই তো। তুমি আমাকে 2-1 দিন সময় দাও। আর আমি একটু ভেবে দেখি। তাছাড়া আমার একটু কষ্ট হচ্ছে। আমি আমার মেয়েকে কি এভাবে ঠকাতে পারি? তখন আমার মেয়ের জামাই আমাকে বলতেছে, শাশুড়ি মা, এটা মেয়েকে ঠকানো না। ঠিক আছে? এটা আসলে দেখেন, মানুষ বাঁচেই বা কয়দিন? এই যে আপনি একা একটা মানুষ, এত বড় একটা শরীর নিয়ে পড়ে আছেন, এটা তো আসলে একদিন চলে যাবে। কিন্তু আপনি যদি এই সময়টাতে একটু এনজয় না করেন, পরে কিন্তু পস্তাবেন। আসলে টাকা পয়সা জীবনের সবকিছু না। জীবনের সবকিছু হচ্ছে এনজয় এবং সুখ শান্তি। আপনার মনে যদি সুখ না থাকে, আপনার মনে যদি শান্তি না থাকে, আপনি কোটি কোটি টাকা দিয়েও কিন্তু সে শান্তি, সে সুখ খুঁজে নিতে পারবেন না। সত্যিই মেয়ের জামাই একটু লাজুক হলেও এত বুঝে, আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে সে কিন্তু আমাকে কনভিন্স করে ফেলেছে। এবং ওই দিন রাতেই সে আমাকে 2 বার দিয়ে ফেলেছে। তো পরে আমি মনিরুলকে বললাম, দেখো বাবা, একটু সাবধানে। কারণ আমার মেয়েটা তো একটু চালাক। ও যদি আসলে তোমার সঙ্গে আমাকে দেখে ফেলে, তাহলে কিন্তু ও খুব কষ্ট পাবে। আর আমি মা হিসেবে চাই না ও কষ্ট পাক। তুমিও একটু মজা করবে, আমিও একটু মজা করব। কিন্তু আমরা দুজনের কথাটা যেন দুজনের ভিতরেই থাকে। এটা যেন কেউ না জানে। ঠিক আছে? আর শোনো, রাত্রে 10টা থেকে 12টা তুমি আমাকে এই সময়টা ফোন দিবি না। এই সময় তোমার শ্বশুর আমাকে একটু ফোন দিয়ে অনেক কিছু ভিডিও কলে দেখতে চায়। তো এই সময়টা আমি একটু বিজি থাকব। ও সে আমাকে বলতেছে, ও তাই নাকি? শ্বশুরও আবার এই বয়সে এসে এগুলো করে? এই কথা শুনে সে একটু লজ্জা পেয়ে গেল। তো বন্ধুরা, এই কথা শোনার পর আমি আসলে ভাবতে থাকলাম, না, এইবার বুঝি আসলে সত্যি, এতদিন আমি একজন সাদামাটা মানুষ ছিলাম, একটা পান্তা ভাত ছিলাম। আসলে সুখ শান্তি কি জিনিস আমি বুঝতাম না। আমার জামাই 5 বছর পরে পরে বিদেশ থেকে আসতো 3 মাসের জন্য। 3 মাস, 2 মাস আমাকে সুখ দিত, আর 1 মাস সে তার বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে ঘুরে বেড়াতে তার চলে যেত। তো এটা আসলে জীবন না। কিন্তু এখন আমার জামাই এই সপ্তাহে 3-4 দিন এসে আমাকে সুযোগ দেয়, আমাকে সময় দেয়, আমাকে ভালোবাসা দিয়ে যায়। আসলে এটাই বোধ জীবন, এটাই বুঝ হয় আনন্দ। তো বন্ধুরা, আসলে এরপরে কি ঘটে, এরপরে আসলে কি হয়, তোমরা যদি জানতে চাও, অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা দেখে তোমাদের কতটুকু ভালো লেগেছে। এর পরের পার্টটা কিন্তু আমি নিয়ে আসব। ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ করতেছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।